আকাশে নানা রঙের আলোকছটা দেখতে পাওয়া যাচ্ছে, কখনো রক্তিম, কখনো বা হলুদ আভা দিয়ে। সাজবেলা এখন, বিকেল পার হয়ে গেছে, সাজের শুরু এখন। মাগরিবের আজান পড়েনি, মিনিট পাঁচেকে পরে সম্ভবত দেবে আজান। অনাথ আশ্রমের ছেলেমেয়েদের হাত মুখ ধুয়ে ঘরে ওঠার তাগাদা দিচ্ছে তাদের দেখাশোনার জন্য বরাদ্দকৃত মহিলারা। এদিকটা বৃদ্ধাশ্রমে পৌরদের আড্ডা চলছে, বাগানের দিকটা তাদের পদচারণ মুখর। বিকেল থেকে হাঁটাহাঁটি করেন তারা। নিচতলার বারান্দায় বসে বাগানের মহিলা মালিদের একের পর এক কাজের বায়না দিয়ে যাচ্ছেন চন্দ্রধন। এটা সেটা বুঝিয়ে দিচ্ছেন বারংবার। ঈশানদের আগামীকাল ফিরে যাওয়ার কথা, এ নিয়ে তার মনটা ভীষণ খারাপ হয়েছে। ছেলেমেয়ে দুটো এসে এখানে দুরন্দ বসলো কখন? আজ তো গোটা দিন তার পুতুলটা জ্বর বাঁধিয়ে বসে আছে। তবে কিচ্ছু করার নেই, ঈশান ফিরতে হবে। ওদিক থেকে রাইসুল দেওয়ান জোর তাগাদা দিচ্ছেন ছেলেকে দ্রুত ফিরতে। আগত্যা কোনো উপায়ন্ত না পেয়ে যাওয়ার অনুমতি দিতে হয়েছে বৃদ্ধাকে। সে বাড়ি ফিরবে আরও দিন 12 পর। এদিককার ভবনের কাজ একদম শেষের দিকে। তিতির জ্বর এবেলা কমেছে, সে এসে বসেছে তার পাশে। টুকটাক আলাপ হচ্ছে এদিকের আশ্রম নিয়ে। ঈশান বেরিয়েছে খানিক আগে, কী এক দরকারি ফাইলপত্র জরুরিভাবে ফটোকপির প্রয়োজন। ঘুম থেকে ওঠার পর ঈশান দেখা পায়নি মেয়েটার। জ্বর কমলো, একদম ছাড়েনি, ব্যথায় জর্জরিত গোটা শরীর। চিনচিন করে ওঠে প্রতিটি অংশ। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় বেশ। তলপেটে খিচে পা জোড়া অবশ হয়ে আসে। চন্দ্রদাওয়ানকে দেখে নাতনিকে। একদিনের জ্বরে বেশ শুকনো লাগছে মেয়েটাকে। নাতনির দিকে তাকিয়ে নরম গলায় বলেন, সব সময় কি ইচ্ছেদের প্রশ্রয় দিতে হয় নানু? কি হয়েছে? কিসের কথা বলছো? কাল রাতে এলোমেলো ঝড় বৃষ্টি, অসময়ে এই বৃষ্টির মাঝরাতে ভেজে কেউ এই যে জ্বর এসে ঘোরাঘুরিটা মাটি করে দিলে। সুস্থ থাকলে দিব্যি ঘুরে যেতে পারতে। প্রকাশ করতে চাইলেও ফর্সা গালে এসে ভিড় জমে রক্তিম রং। ফুলো ফুলো গাল দুটো টকটক করছে যেন। বিদ্যা শান্ত গলা বলল, এখন কি ভালো লাগছে খানিকটা? নিচে এলে যে? দাদুভাই ফিরে যদি দেখে সিঁড়ি ভেঙে নিচে নেমেছো, রেগে যাবে কিন্তু। তিতিরের মাথায় রাখে বিদ্যা হাঁটুর উপর মিহি কণ্ঠে জবাব দেয়, সে তো রাখতেই পারে। আর কি পারে? রাগুক। অভিমান হচ্ছে বুঝি? কি করেছে আমার নাতিটা? সারাদিন শিউরে বসে বসে যত্ন করে গেল, আর বেলা শেষে তারই উপর অভিমান করা হচ্ছে। জ্বর বাঁধার কারণ যেহেতু সেবা তারই করা উচিত। তিতিরের মিনমিন করে বলা কথাটুকু সম্ভবত কর্ণগোচর হল না পৌরার। কিছু বললেন নানু? তৎক্ষণাৎ মাথা নাড়ল, না সূচক বোঝালো তিতির। কিছু বলেনি সে। কালকেই চলে যাবে? তোমার নাতি তো তাই বলল। আমার নাতিটা ভালোবাসা দেয় তো পুতুল? হ্যাঁ, কোনো কিছুর কামতি রাখে না তো? চন্দ্রদেওয়ান নাতির মাথায় হাত রেখে ভীষণ নরম গলায় জিজ্ঞাসা করলেন কথাগুলো। দেয় নানু, সব সময় দেয়, কোনো কমতি নেই। সত্যি তো? মিথ্যে বলবো আমি তোমায়? দীর্ঘশ্বাস ফেলল বৃদ্ধা। নাতনির চুলে বিলি কাটতে কাটতে বলল, এবারে ছেলেদের তো আমি চিনি নানু। একটা সময় তো এটাও মনে হয়েছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম নাকি। দাদুভাই শেষ পর্যন্ত কতটুকু কি দায়িত্ব পালন করবে, ওর জেদকে আমি ভয় পাই। তোমার শ্বশুরের সাথে চাকরি বাকরি নিয়ে কথা কাটাকাটি হয়ে প্রায় 2 বছর ঘরের ছেলে ঘরে ফিরেনি। কাল বোধহয় আমার সাথে আর তোমার শাশুড়ির সাথে যোগাযোগ করতো, আর কারোর সাথে না। সেই ছেলেকে জোর করে তোমার সাথে বিয়ে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল তোমাকে ভালো না বেসে ঈশান থাকতে পারবে না। কিন্তু তারপর ওর জেদকে ভয় পাই আমি। অত্যাধিক রাগ ছেলেটার। রেগে গেলে কী করে কী বলে টের পায় না। তাই জিজ্ঞাসা করছি। এমন তো নয় যে আমার মন রক্ষাতে তোমরা এমন স্বামী স্ত্রীর সম্পর্ক দেখিয়ে বেড়াচ্ছ আমাকে খুশি করতে? তিথির মাথা তুলল, মৃদু হাসল তার কথায়। মিহি গলা বলল, সেরকম কিছু না। তোমার নাতির যেমন জেদ রাগ, তেমনই সে এক কথার মানুষ। যখন বলেছে আমাকে ভালো রাখার দায়িত্ব ওর, ও সেটা সঠিক পালন করবে, স্বাচ্ছন্দ্য করবে, ভালো রাখবে আমাকে। সুখ স্বাচ্ছন্দ্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম নানু। স্বামীর সোহাগ আলাদা জিনিস। পয়সার সুখ দেওয়ার জন্য ওর হাতে তোমাকে তুলে দেইনি। তাহলে তো আমি আমাদের থেকেও আমি লোকের ছেলের কাছে তোমাকে পাঠাতাম। তোমার চাচারও কম ছিল না, তার ছেলের কাছে দিতে পারতাম। কিন্তু আমি বড় দাদু ভাইয়ের কাছে তোমাকে দিয়েছি ভালোবাসার লোভে।
তুমি আমাদের চোখের সামনে থাকবে। তোমার নানা ভাই, তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে এই বিয়েটা হলে। সাথে আমার সবার ভালোবাসার উপর দিয়ে আমার দাদু ভাই ভালোবাসা দেবে তোমাকে। সেটা আমার চোখের সামনে দেখব শেষ অবধি। এই লোভ হয়েছিল আমার নানু। তোমাকে নিশ্চয় আরও খুলে বলতে হবে না আমি কোন ভালোবাসার কথা বলছি। তিতিরের চোখ জোড়া আচানক চিকচিক করে উঠল, চোখের কোণে পানি জমে খানিকটা। চশমার আড়াল থেকে বৃদ্ধা দৃষ্টিগোচর হলো সেটা। আঙ্গুলে চিবুক তুলে আহ্লাদি কণ্ঠে বলল, স্বামী সোহাগ দেয়, হ্যাঁ দেয়। সেই সোহাগ যেটায় নারী পরিপূর্ণ হয়, মন থেকে কাছে টানে নাকি। চোখের কার্নিশ বেয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। চোখে মুখে প্রাপ্তির রেশ। প্রাপ্তির কান্না বুঝি এটা? তিতির কান্না গেলে আধো আধো গলা বলল, তোমার নাতি আমাকে খুব ভালোবাসে নানু। ও মুখে বলে না, ৮-১০টা স্বামীর মতো মা পুরুষের মতো ও কিচ্ছু বলে না, কিন্তু পৃথিবীর সব সুখ আমার পায়ের কাছে এনে দিতে প্রস্তুত। ভালোবাসা কোনটা সেটা টের পাওয়া যায়। কোনো পুরুষ কি মনোভাবে একটা নারীকে স্পর্শ করে? একজন নারী হয়ে আমি সেটা টের পাই না? জানো, তোমার নাতির মুখে ভালোবাসি না বললেও প্রতি পদক্ষেপে আজকাল আমাকে অনুভব করে কতটা ভালোবাসে সে আমাকে। শুরুর ঈশান আজকের ঈশানের মধ্যে কোনো মিল নেই নানু। তুমি ভুল মানুষের হাতে তুলে দাওনি আমাকে। তোমার নাতির স্পর্শে ভালোবাসা থাকে, চিরচরিত পুরুষের মতো, শুধু চাহিদা নয়, পৃথিবীর সব আবেগ ভালোবাসা এক এক করে সে আমাকে ছুঁয়েছে নানু। আমার নারীত্ব পূর্ণ করছে, ভালোবেসে সে আমায়, এতে কোনো ভুল নেই। এ জীবনে তার মুখে ভালোবাসা শব্দটা না শুনেও আমি এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো সে আমাকে চায়। হু হু করে কেঁদে ফেলল বৃদ্ধা। তার দায়িত্ব ফুরালো বুঝি? ফুরালেই তো। ঈশান তিতিরকে কেঁদে ফেলে বৃদ্ধা। তার দায়িত্ব ফুরালো বুঝি? ফুরালেই তো। ঈশান তিতিরের বিয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে থাকতেন তিনি। নাতনির জীবন নিজ হাতে ধ্বংস করলেন কি না সেসব ভেবে পাগল হতেন। ঈশানের মুখে বলল, সে নিজে মনে মনে ভরসা করতে পারতেন না। হয়তো দায়িত্ব নিবে, হয়তো নয়। ঈশান যখন বলেছে তিতিরের দায়িত্ব সে শেষ অবধি নিবে, কিন্তু স্বামীর আদর্শ সে মন থেকে দেবে তো মেয়েটাকে? আজ নিশ্চিত হলো বুঝি? তিতিরের মুখ দেখে পড়ে ফেললেন অনেক কিছু। গভীর রাত এখন, বেঘোরে ঘুমাচ্ছে তিতির। ঈশান শুয়েছে খানিক আগে। রাত কত বাজে? সম্ভবত 2টোর কাছাকাছি। ওদিকে সে যখন ফেরে তখন প্রায় 10:30 বাজে। এসে তিতিরকে জাগা পায়নি। বলা বাহুল্য, আজ সারাদিন তিতিরের সাথে একটা কথাও বলা হয়নি। জ্বরের ঘরে দু একটা যা বলেছে আর কি। তারপর মেয়েটা ঘুমের গেলে কিছু কাজে তাকে বের হতে হয়েছে। ফিরতে ফিরতে রাত। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। রেগে টেগে ঘুমিয়েছে নাকি? জ্বর নেই তেমন, হালকা গরম, তবে শরীর যে দুর্বল তা ঘুমের গভীরতা দেখে বোঝা যাচ্ছে। ঈশানের খিদে নেই, বউটার হাতে খেতে ইচ্ছে হচ্ছিল। সেটাও না, বউটাকে কাছে পেতে মন চাচ্ছিল। তা সে ননির পুতুল তো, একদিনে স্বামীর আদরে কুপোকাত। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। গোটা জীবন পড়েছে, কবে তাকে সহ্য করতে শিখবে মেয়েটা? ঈশান লম্বা একটা কোল শাওয়ার নিয়ে উদাম শরীরে ঢুকে গেল কম্পোর্টার নিচে। এসির পাওয়ার কমিয়ে দিল খানিকটা। আলগোছে তিতিরকে টেনে নিজের কাছে। মেয়েটা একটু নড়াচড়া করল না। ঈশান কোমরে হাত চেপে টেনে নিয়ে এলো নিজের কাছে। ফিসফিস করে বলল, একটু অপেক্ষা করতে পারতি? আদর পাওয়া হয়ে গেছে, এখন খালি পালাই পেলে। আমার আর সেটা চলবে না। ফার্স্ট টাইম বলে ছেড়ে দিলাম এবার। এরপর আর সেটা হচ্ছে না। রোজ সহ্য করতে হবে আমাকে আমার মতো করে। নিজেই চেয়ে নিবি। তখন আমি আর দুনিয়াদারি এত কথা ভাবতে পারবো না। কিন্তু আমার আদর কঠিন হবে, আর কঠিনে অভ্যস্ত হতে হবে তোকে। ঘুমন্ত তিতিরে সেই জলজান্ত পুতুলেই লাগছে। ফুলো ফুলো গাল মেটার। ঈশার নিজের সাথে মিশিয়ে নেওয়ার বা গালটা তার উদাম বুকে লেপ্টে আছে। সামান্য ফাঁক হয়ে আছে গোলাপি অধরচোরা। ঈশার নিজের ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল মেয়েটার ওষ্ঠপুটো। বাঁ হাতে মেয়েটার গিব্রাদেশ আঁকড়ে ধরে গভীর চুম্বনে মগ্ন হলো। তিতির ঘুমায়নি, ঈশানে অপেক্ষাতে ছিল। লোকটা যতক্ষণ শাওয়ার নিলে ততক্ষণ অপেক্ষা করছে। আচমকা এরকম এসে কাছে টানবে তা কে জানতো। ঈশান খেয়াল করে ঘুমের ঘরে হাঁসফাঁস করে উঠছে মেয়েটা, ছাড়া পেতে নড়াচড়া করছে। ঈশান ছেড়ে দিল। হাঁচকিসে বলল, তোর সুস্থ অবধি যদি অপেক্ষা করতে না পারি, আজ তোর এই ঘুমের ফায়দা নেই। যদি আমি খুব কি অন্যায় হয়? তিতিরের শরীর জমে এসে যেন। লোকটা কি এখন আবার চোখ মেলবে কি?
ঈশান বুঝতে দেবে সে আদতে জেগেই। ৭-৫ ভাবাভাবির মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল কিছু একটা। তিতিরের রক্তমাংস শরীরে স্পর্শ পেল অন্য একটা দেহের। ঈশান ঠোঁট ছুঁয়েছে তিতিরে তুলতুলে উদরে। ঠোঁটের স্পর্শের অগ্রগতি হচ্ছে। ঢিলেঢালা কুর্তিটা এখন শরীরে জড়িয়েছে, খোলা হয়নি সেটা, কিন্তু ঈশানের মাথায় তার জামার ভিতরে কেমন একটা ঘন ঘন শ্বাস টানছে। প্রাণ ভরে টেনে নিচ্ছে তিতিরে শরীরের মেলি মিষ্টি ঘ্রাণ। কতক্ষণ পর দু হাতে চাদর খামচে ধরল মেয়েটা। মনে মনে সহস্র গালি দিল ঈশানকে। তবে তিতিরের ধারণা মোতাবেক কিছুই হলো না। মিনিট খানেকের মধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এলো ঈশানের। হতভম্ব হলো মেয়েটা। সে তো ঠোঁট কামড়ে পড়েছিল মরার মতো। ঈশান ঘুমিয়ে গিয়েছে নাকি? সারাদিনের পর শান্তির ঘুম। ঈশানের অতি প্রিয় জায়গা এটা। এইখানে মুখ গুজে পৃথিবীর সব শান্তি মেলে যেন। রাত বেশি হয়নি, ঘুমে কাতর দুজনে। তিতির এক হাত ঈশানের চুলে, অন্য হাত পিঠ আঁকড়ে আছে। বলা বাহুল্য, তিতিরের অশুভ পুরুষ ঘুমের ঘরে আরও একটি শান্তি খুঁজতে তিতিরের শরীর জড়িয়ে থাকা জামাটা অনেক আগে খুলে ফেলেছে। তিতিরের টুকু অবধি পায়নি। ঈশান অবশ্য সজ্ঞানে করেনি কাজটা। নিজের শীতল গাত্রে তিতিরের উষ্ণ শরীরে স্পর্শে সে বেশ আয়াসে ঘুমিয়েছে বেচারা। তবে সে শান্তির ঘুম স্থায়ী হলো না বেশিক্ষণ। ভাইব্রেট করে উঠল সেলফোনটা। নড়ে চড়ে উঠল দুজনে। বিরক্তিতে শব্দ করে তিতিরের শুরু উঠল। ঈশান ঘুম ভাঙল না বেচারার। তবে চোখ মেলল তিতির। কপালে সরু ভাঁজ ফেলে হাত বাড়িয়ে খুঁজল ফোনটা। কার ফোন বাজছে এত রাতে? খানিক দূরে রাখা ফোনটা। উঁচু হয়ে হাতে নেবে ফোনটা, সে উপায় রাখেনি লোকটা। দুহাত সাপের মতো পেঁচিয়ে রেখেছে তিতিরকে। এতক্ষণ কিছু একটা বোধহয় হলো মেয়েটার। গায়ের কম্পটটা ঈশানের নড়াচড়ায় খানিক সরে যেতে চোখে পড়ল নিজের খোলামেলা শরীর। বক্ষ বিভাজনে শুধুমাত্র ছোট্ট কাপড়ে আবৃত তাদের সর্বাঙ্গে ঈশানের। তিতির পায়ের তলার সুড়সুড়ি দিল যেন কেউ। তলপেটে চিনচিন করে উঠল। শ্বাস ফেলল জোরে জোরে। ডোন্ট মুভ। নড়াচড়া করলে ফিল করতে কষ্ট হয়। সারাদিনের পর ঘুমাতে দেয়। পাথরের মতো স্থির হয়ে গেল তিতির। মেয়েটার নড়াচড়া বন্ধ হতে সন্তুষ্ট দেখালো ঘুমন্ত মুখটা। ঘন ঘন শ্বাস ফেলে পুনরায় ডুব দিল বুকের ভাঁজে। রমণীর নাজুক দেহখান কম্পিত, বুকটা ধড়ফড় করছে। ঈশানের চুলের আঙ্গুলের গুজে ফিসফিসে বলল, কি আছে এই শরীরে? হ্যাঁ, কি শান্তি পান এই শরীরের ঘ্রাণ টানে? বালির ছেড়ে এই বুকের ভাঁজে মুখ গুজেন। নিজে তো দিব্যি ঘুমন। পাগল করেছেন আমাকে। দ্বিতীয়বারের মতো ফোন শব্দ করতে ঈশান জড়িয়ে খানিকটা কাঁধ হয়ে ফোনটা হাতে নিল। সাইলেন্ট করলো সর্বপ্রথম। তার নয়, ঈশানের ফোন বাজছে। আননোন নাম্বার। এত রাতে কোনো জরুরি কল কি ঈশানকে ডেকে তুলবে কি না বাধ্য হলো না তিতির। তবে সে থমকালো খানিকটা। নেটওয়ার্ক সচল হয়েছে সবে। ফোনের স্ক্রিনে জলজল করে ভেসে উঠল একটা নাম। ট্রু কলার হিসেবে অনুযায়ী নামটা অনাকাঙ্ক্ষিত তিতিরের কাছে। রুস্মিতা। তিতির ফোনটা ধরার সাহস করে না। কাপা হাতে ফোনটা রাখে ঈশানের পাশে, সাইলেন্ট ছাড়িয়ে। এবার প্রায় সাথে সাথে এই বেলা শব্দ করে বেজে উঠল। উফ, শান্তিতে একটু ঘুমাতে দেবে নাকি? দু হাতে ভর দিয়ে তিতিরের বুক থেকে মুখ তুলল ঈশান। তিতির ঘুমে, এই ধারণা হলো তার। হাত বাড়িয়ে ফোনের দিকে তাকালো। অচেনা নাম্বার। নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে না কোনো নাম। বিরক্ত হয়ে ঈশান নিজেকে ধীরে সুস্থে সরিয়ে আনে তিতিরের উপর থেকে। মেয়েটার কামুক দেহ ঝটপট ঢেকে ফেলে চাদরে। মাথা ঘুরায় তার ওদিকে তাকালে। ফোনটা কানে ঠেকাতে ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। ঈশান আশ্বাদ দেওয়ান, বলছি আশ্রমের গেটে আসতে হয় যে একটু। আপনাদের দারোয়ান গেট খুলছে না। ঈশান উঠে বসল। বিছানায় উঠে বসলে ঈশান। কোমরের ট্রাউজারটা বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। সেদিকে এক নজর বিরক্ত কণ্ঠে বলল, কে আপনি? একজন শুভাকাঙ্ক্ষী। ঝটপটে একটু নেমে আসুন না। রুস্মিতা মির্জার নামে শীঘ্রই অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার পায়তারা করাচ্ছে। আমি চাই কাগজপত্রগুলো আগে আপনার কাছে দেই। পুলিশে বিশ্বাস নেই আমার। ঈশান শান্ত মস্তিষ্কে শোনে কথাগুলো। রুষার বিরুদ্ধে প্রমাণ, তাকে দিতে কে আসতে পারে? ভীষণ মন দিয়ে নাম্বারটা চেনার চেষ্টা করলো ছেলেটা। অচেনা থেকে চেনা মনে হলো না। ওপাশের মানুষটা ফিসফিস করে বলল, রেহনুমা ম্যাডামকে
দিনাজপুর পাঠাবেন না স্যার, শিকারি জাল ফেলে রেখেছে। শিকারিকে বসে আনতে চান কি? সময় নষ্ট না করে দয়া করে নিচে আসুন। আবার তিতির। এখানে তিতিরকে টেনে আনছে। ঈশান শব্দহীন নেমে আসে বিছানা থেকে, এসি বন্ধ করে সুন্দর মতো ঢেকে দেয় তিতিরকে। চেয়ারের উপর শার্টখানা গায়ে জড়িয়ে পকেট পুড়ে নেয়। .32। নিঃশব্দে বের হয়ে গেল ঈশান। বুকের চাদরখানা আঁকড়ে তড়িৎ উঠে বসল তিতির। এখন অবধি তলপেটে চাপ লাগলে মাথায় চক্কর কাটে তার। দুর্বল পায়ে নেমে মেঝে থেকে কুড়িয়ে নিল জামাটা। সেটা পরে দাঁড়ালো ব্যালকনিতে। এখান থেকে ওদিকটায় প্রায় আধা মাইল চোখ অবধি চোখ যায়। আলো আঁধারের খেলায় দ্রুত পায়ে গেট খুলে বাইরে যেতে দেখল ঈশানকে। পাশে চেয়ারটায় ধীরে সুস্থে বসলো মেয়েটা। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। লম্বা উঁচু গেটের ওপাশে ঘেঁষে কেউ দাঁড়িয়ে থাকলে সেটা চোখে পড়বে না। ভুল দেখেনি সে। রুশাই ছিল তখন ফোনে। ঈশান ওই মেয়েটার সাথে দেখা করতে বেরিয়ে গেল তাকে না জানিয়ে। না চাইতে চোখ জোড়া ছলছল করে উঠল মেয়েটা। ওড়নার অংশ দিয়ে মুছে ফেলল চোখ। বিড়বিড় করে বলল, আমি রাহাত ভাইয়ের সাথে দেখা করেছিলাম বলে কি কাহিনী না করলেন। কতবার কথায় আঘাত করেছেন শুরু থেকে, অথচ আমি কতই কি না না মেনে নিয়েছি। আপনার এক কথায় সব বিশ্বাস করছি। তারপর তারপর ওই মেয়ের সাথে এত রাতে দেখা করতে চলে গেলেন। সারা রাত আমার শরীরে শান্তি খুঁজে আমার ঘুমের সুযোগ না বলে বেরিয়ে গেলেন। আমার কষ্ট হয় না? হচ্ছে না কষ্ট? গোটা আকাশে পূর্ণিমা চাঁদ ঝলমলেছে। সুউচ্চ প্রাচীরে এপাশে আসতে কয়েক হাত দূরে একটা সফেদ কাঠ চোখে পড়ল ঈশানের। দু হাত গোজা পকেটে, ডান হাতের তলায় ছয়টা। তবে গাড়ি খুলল, কোনো পুরুষ মানুষ নেমে এলো না। উঁচু হিলখানা শব্দ করে আছড়ে পড়ল পিচঢালা রাস্তায়। গাড়ি থেকে মাথা বের করে যে নারীটি দাঁড়ালো তার মুখোমুখি হওয়া প্রস্তুত নিয়ে এখানে আসেনি ঈশান। সুদর্শন মুখটা কালো হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। ফোন কলটা কোনো স্ক্যাম, এটার আন্দাজ আগেই করছিল। তবে রুষা হতে পারে এসবের পিছনে, সেটা মাথায় ছিল না। বড্ড বিরক্ত হলো ঈশান। হিলের খটখট শব্দ ক্রমশ দূরত্ব ঘোচালো মেয়েটার। ঈশানের কাছে ঘেঁষে দাঁড়ানোর আগে ঈশান পিছিয়ে দাঁড়ালো দু কদম। গম্ভীর করে বলল, কী ধরনের জোক ছিল এটা? রুষার মুখে বিজয়ের হাসি খেলা করে গেল। অমায়িক হেসে জবাব দিল, কতদিন পর দেখা বলো তো? 2 মাস 21 দিন। কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা পেরিয়ে গেছে জানো? আই মিস ইউ আ লট। ঈশানের গুরুগম্ভীর মুখটা নমনীয় হলো না এক কিঞ্চিত পরিমাণ। রুস্মিতা মির্জা নাকি ইয়াস মির্জা তুরুপের দাস, কোন নামে ডাকলে খুশি হবেন? হাসি এক ঝটকায় কোথায় যেন হারিয়ে গেল রুষার। ইয়াজের কানে তার সম্পর্কের কথা জানে। মেয়েটা ব্যস্ত হয়ে ঈশানের কথা জবাব দিতে। ঈশান হাত এগিয়ে থামিয়ে দেয় তাকে। শান্ত স্বরে বলে, ছলনা তো রন্ধ্রে রন্ধ্রে। মাঝরাতে অন্যের হাজবেন্ডকে মিথ্যে বলে ঘরের বাইরে বের করেছেন। ওটা একা তুমি পারো। আমার আর তোমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুস্মিতা মির্জা, ভুলে যেও না। আজকাল ঈশান আর তার ভালোবাসা, ঈশানের মধ্যে এক আসমান সমান তফাৎ। ঈশান কখনো তাকে তুমি রাখতো না, আজ প্রথম। আগে হলে খুব খুশি হতো কি? হতো। আজ হতে পারছে না। তার বহু কারণ। ঈশানের সফেদ চেক শার্টের উপর দুটো বোতাম আলগা। ঝিরিঝিরি বাতাসের বুকের উপর থেকে সরে যাচ্ছে শার্টের অংশ। ফর্সা লোমহীন বুকের কণ্ঠদেশে, কাঁধে অসংখ্য নখের আঁচড়, কালশিটে পড়ে যাওয়া চিহ্ন। দাগগুলো কিসের? লাভ বাইট? ঈশান আর ওই মেয়েটার বিবাহিত জীবনের সুখ স্মৃতি, যা ঈশান গোটা শরীর এসে ঘুরে দাঁড়াচ্ছে। বুঝতে সময় লাগলো না তার। আচমকা ঝড়ে বেগে ঈশানের কাছে এসে চিৎকার করে বলল, ভালোবাসো তুমি ওই মেয়েকে? ঈশান, ভালোবাসো? রুষার অগ্নিদৃষ্টি পরখ করল ঈশান, তার অনাবৃত বুকের দিকে দৃষ্টি। হ্যাঁ, তাই। আচমকা এই প্রশ্নের কারণ টের পেল না। মাথা ঝুঁকিয়ে হাত ছুঁয়ে দিল বুকের উপরের আঁচড়গুলোতে। দাঁতে দাঁত পিষে বলল, ওই মেয়ে কাকে বলছো? মিসেস ঈশান আশরাত বলো। বিয়ে করা বউ ও আমার। রুষার চোখের দৃষ্টি বোধহয় সামনের মানুষ ভস্ম হতে বাধ্য। জল জল করছে চোখগুলা। এতগুলো বছরে আমাকে কোনো ভালোবাসতে পারেনি। আমি কোন দিক থেকে কম ছিলাম? জোর গলায় পরিবার ওই মেয়েকে তোমার গলায় ঝুলিয়ে দিল। আর তুমি? তুমি 2 মাসে ওর জন্য উন্মাদ? ঈশান বাঁকা হাসে। কেন? কি? কিভাবে? তার কৈফত আমি তোমাকে দেব না।
রুষা থেকে বারংবার দূরত্ব বাড়াচ্ছে ঈশান। মুখটা বড্ড নির্বিকার। রুষা ঈশানের দিকে আঙুল তুলে তপ্ত কণ্ঠে বলে উঠল, ওই মেয়ের সাথে সংসার ভাগ্য হবে না তোমার, অভিশাপ দিলাম আমি। ধ্বংস হবে সব। ধ্বংস কে করবে জানো? ওই মেয়েটাই, তোমার তিতির, তোমার বিয়ে করা সো কল বউ। ওই মেয়ে ছেড়ে চলে যাবে তোমাকে, হিসাব মিলিয়ে নিও। শব্দ করে হেসে ফেলল ঈশান। ফিসেল কণ্ঠে বলে, দেখা যাক। ঈশানের হাসি বোধহয় কাটা ঘায়ে নুনের ছোটা দিচ্ছে। রুষার, হাসবে না, এত কনফিডেন্স ভালো না। বাজেভাবে হেরে যাবে তুমি ওই মেয়ের জন্য, খুব বাজেভাবে। ওর জন্যই শুধু হাঁটতে কেন, মরতে রাজি। তবে জেনে রাখো, সেদিন দূরে নেই। তোমাদের বিচ্ছেদ, একে অপরের ধ্বংস সব। ফিরে যাও। ভদ্র মহিলার মতো আমার পিছু না ছাড়লে যে কাজ আর কয়েকদিন পর করতে চাইতাম, সেটা আজ এক্ষুনি করতে হবে। গেট লস্ট। অপমানে মুখ কালো হয়ে গেল রুষার। কী বলতে এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, সব গুলিয়ে গেল। শুরুর এতদিন পর দেখা হয় আবেগ, আর শেষে অপমানে রক্তিম হয়েছে মুখখানা। ঈশান ফিরে যেতে উদ্যত হইতে শোনা গেল রুষার কণ্ঠস্বর। ঈশান তোমার হাত হতে পারে না, তিথি তোমার হতে পারে না ঈশান। আর না তুমি ওর। কবুল পরে এক বিছানায় শুলে ভাগ্য শেষ অবধি তোমাদের সাথ দিবে এ যাবে, সেটা ভাবা ভুল। ঈশান দাঁড়ায়, চলতে চলতে জবাব দেয়, ইহজগতে এ সাথ না দিলেও পরজন্মে দিলেই হবে। ঝিঝি পোকার ডাকে মুখরিত চারিপাশ, সাথে কুনু ব্যাঙের বিরক্তিকর আওয়াজ তো আছে। জানলার পাশে দাঁড়িয়ে আছে তিতির। বাইরে থেকে শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে চোখ মুখে। খোলা চুলগুলো ওনার সমান তালে দুলছে। ঈশান নিঃশব্দে দরজা খুলে থমকালো, দীর্ঘশ্বাস ফেলল। দরজা আটকে পেছনে এসে দাঁড়ালো মেয়েটা। পরিচিত ঘ্রাণটা নাকে এসেছে অনেক আগে। মানুষটার অস্তিত্ব বুঝতে দেরি হওয়ার কথা নয়। তিতির শান্ত গলা বলল, এত রাতে কোথায় গিয়েছিলেন? ঈশান শান্ত স্বরে জবাব দিল, কাজে। রাত 2টো বাজে তখন, যখন বের হলেন। কাজ দেখান আমাকে, বাড়ির বাইরে কী কাজ এই অসময়ে? ঈশান থমকায়। মেয়েটা কি জেগেছিল যখন সে বের হচ্ছে, নাকি আন্দাজ করে বলছে? সম্ভবত টের পেয়েছে। ছিল কিছু। আমি আপনা থেকে আপনি আমার থেকে কিচ্ছু লুকান না সত্যি? যা জানানোর সব জানি। যদি বলি কিছু জানি না আমি আপনার, তোর মনের ধারণা সেটা। অথচ আপনি বলেছিলেন এমন কিছু আছে যা সময় মতো জানাবো। সময় না হলে কিভাবে জানাবো? এখন জানানোর দরকারই নেই, আমার কাছে দরকারি। ঈশান গম্ভীর কণ্ঠে বলে, মাঝরাতে ঘুম থেকে উঠে কী সব উঠছে এখন? তিতির ফিরে দাঁড়ায়, মুখোমুখি হলো ঈশানের। ঈশান তাকে প্রায় ছুঁয়েই দাঁড়িয়ে। তিতির ঠান্ডা সুরে হল, আপনি আজ আম- আমি আজ আপনাকে জোর করব না, জবাব চাই আমার। কিছু লুকাচ্ছেন আপনি? স্ত্রী হিসেবে আপনার সব কিছু জানার অধিকার আমার আছে, নেই? বাধ্য ছেলের মতো উপর নিচ মাথা ঝাঁকায় ঈশান। হাতের উল্টো পিঠ ছোঁয়ালো মেয়েটার কপালে। বেশ গরম কপাল। ঈশান নরম কণ্ঠে বলল, আছে, জানাবো। তোকে না জানিয়ে কোথায় যাব? হ্যাঁ, সব তুই। আপাতত ঘুমা আজকের মতো। জ্বর তো কমেনি এখনো। কপাল থেকে ঈশানের হাত আলগোছে সরিয়ে দিল তিতির। ছলছল করে উঠল মেয়েটার কাজল কালো আখিজোড়া। আপনাকে স্বামীর অধিকার দিয়ে নিজের সবটা বিলিয়ে দিলাম। সে আদরের যন্ত্রণা এখনো গোটা শরীরে। আমি আপনাকে সব অধিকার বুঝিয়ে দিতে পারলাম, আপনি পারছেন না কেন? আমি কিছু লুকাই? আমার নারী নক্ষত্র আজ আপনার জানা। আমার জীবন, শরীর, মন কোথায়, এমন সব কিছু নেই যে আপনার দৃষ্টির বাইরে। সব উজাড় করে দিছি, খোলা খাতা আমি আপনার কাছে। আপনার বেলায় নিয়ম আলাদা কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু বিছানায়? সমতলে ললাট কুঁচকে এলো সঙ্গে সঙ্গে। রেগে গেল বোধহয় ছেলেটা। গম্ভীর কণ্ঠে বলল, অযথা সিনক্রেট করছিস? আমাকে চিনিস নি এখনো, একটু সময় দিতে পারছিস না? তিতিরের গাল গড়িয়ে দুফোঁটা চোখের পানি মেঝেতে ঠাই নিল গিয়ে। ধক করে উঠল ঈশানের বুক। ব্যস্ত হাত ছোঁয়া গেল কান্না মুছতে। তিতির হুড়মুড়িয়ে পিছু গিয়ে ঠেকল দেওয়ালে। নাক টেনে কান্না আটকে বলল, আপনি রুষার সাথে দেখা করতে গেছিলেন? রুষাকে নিয়ে কিছু বলা কি সিনক্রেটের মধ্যে পড়বে? স্তম্ভিত হয়ে ঈশান কিছু বলতে ঠোঁট জোড়া ফাঁকা হয়। তিতির বাঁকা হাসে, কি বলা যাবে না? ঈশান পাশ কাটিয়ে এগিয়ে আসে টেবিলের দিকে। খাবারগুলো রাখা এখানে। ঈশান খায়নি গত রাতে। তিতির ভাবলেশীন কণ্ঠে বলল, খাবার টেবিলে রাখা ছিল, খেয়ে ঘুমাতে যাননি কেন? খেয়ে নেন। তিতির, আমার জ্বরটা বাড়ছে মনে হচ্ছে, খেয়ে নিন, ঘুম দরকার আমার। ঈশান এগিয়ে গিয়ে বাহু ধরে ফেরাতে চাইল নিজের দিকে।
ততক্ষণে সরে গিয়েছে তিতির। বাহু থেকে ঈশানের শক্ত স্পর্শ সমান জোর দেখে সরিয়ে নিল। দৃঢ়কণ্ঠে বলল, আমি রাহাত ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, সে ছুঁয়েছিল আমাকে। তাতে আপনি কি সিনক্রেট করেছিলেন মনে আছে? আমার পরে। অথচ আপনারা এক রুমে গিয়েছিলেন আমাদের বিয়ের দিন, কী কারণে জানি না। তারপর যখন নিজের মুখে বলেছেন ওকে ছুঁয়ে দেখেননি গভীরভাবে, আমি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। সারা রাত আমার নগ্ন শরীর আগলে পড়ে থেকে মাঝরাত্রিতে পুরনো প্রেমিকের সাথে নিঃশব্দে দেখা করতে চলে গেলেন। এটা নিয়ে প্রশ্ন করায় বিষয়টা সিনকেট মানতে পারলাম না আমি। ক্ষমা করবেন। সাজের মায়া, পর্ব 31। পুরো গল্পটা প্লেলিস্টে।